নবম পে স্কেলের গেজেট প্রকাশের অপেক্ষায় দেশের কোটি মানুষ। সংসদে অর্থ উপদেষ্টার ঘোষণায় নতুন ইতিহাস রচনার দ্বারপ্রান্তে বাংলাদেশ। আজ সকালটা অন্য দিনের মতো ছিল না। ঢাকা সচিবালয় থেকে শুরু করে সুদূর পার্বত্য চট্টগ্রামের কোনো ইউনিয়ন পরিষদ পর্যন্ত, কুড়িগ্রামের প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে সিলেটের সরকারি হাসপাতাল পর্যন্ত সর্বত্র একটাই আলোচনা, একটাই উত্তেজনা। আজ কি সত্যি কিছু হবে? আজ কি সংসদে পে স্কেলের কথা উঠবে? আজকে আসবে সেই কাঙ্ক্ষিত ঘোষণা? আর সেই প্রশ্নের জবাব এলো আজ বিকেলেই। জাতীয় সংসদের অধিবেশনে অর্থ উপদেষ্টা যখন মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে স্পষ্ট ভাষায় বললেন যে নবম পে স্কেলের অধ্যাদেশ জারি হয়েছে এবং 15 এপ্রিলের মধ্যেই প্রজ্ঞাপন প্রকাশ করা হবে, তখন যেন একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো লাখো মানুষের বুক থেকে। বছরের পর বছর যে প্রতীক্ষা করে আসছিলেন তারা, সেই প্রতীক্ষার শেষ দেখা যাচ্ছে এখন। দিগন্তে উঠছে নতুন ভোরের আলো। একটি দীর্ঘ যাত্রার শেষ স্টেশন নবম পে স্কেলের গল্পটা অনেক পুরনো। এটা শুধু একটা বেতন বৃদ্ধির গল্প নয়, এটা লাখো মানুষের টিকে থাকার গল্প। প্রতি মাসে বেতন পেয়ে সংসার চালানোর হিসাব মেলানোর গল্প, বাজারে গিয়ে থলে ভরে আনার স্বপ্নের গল্প, সন্তানকে ভালো স্কুলে পাঠানোর আকাঙ্ক্ষার গল্প, বার্ধক্যে একটু নিরাপদে থাকার প্রার্থনার গল্প। অষ্টম পে স্কেল যখন বাস্তবায়িত হয়েছিল তখন অনেকেই ভেবেছিলেন এবার বুঝি একটু ভালো থাকা যাবে, কিন্তু বাজারের নির্দয় বাস্তবতা সেই আশায় পানি ঢেলে দিয়েছে দ্রুতই। কাগজে কলমে বেতন বাড়লেও বাস্তবে দেখা গেছে বিপরীত চিত্র। বাজারে চালের দাম বেড়েছে, ডালের দাম বেড়েছে, তেলের দাম বেড়েছে, সবজির দাম বেড়েছে, বাড়ি ভাড়া বেড়েছে প্রতি বছর, সন্তানের পড়াশোনার খরচ বেড়েছে প্রতিটি সেশনে। হাসপাতালে গেলে চিকিৎসার বিল দেখে চোখ কপালে উঠে যায়। এইসব বৃদ্ধির সামনে বেতনের বৃদ্ধি ছিল নেহাতই নগণ্য। এই পরিস্থিতিতে সরকারি কর্মচারীদের সংগঠনগুলো একের পর এক কর্মসূচি পালন করে গেছে, স্মারকলিপি দিয়েছে, মানববন্ধন করেছে, সংবাদ সম্মেলন করেছে। তাদের দাবি ছিল একটাই, দ্রুত পে কমিশন গঠন করুন, দ্রুত নবম পে স্কেল বাস্তবায়ন করুন। সরকার সেই দাবি শুনেছে, পে কমিশন গঠন করেছে এবং কমিশন এই বছরের জানুয়ারিতে তাদের চূড়ান্ত প্রস্তাব জমা দিয়েছে। আর আজ সেই দীর্ঘ যাত্রার শেষ স্টেশনে এসে পৌঁছেছে ট্রেনটি। সংসদে আজ যা দেখা গেল। আজকের সংসদ অধিবেশন শুরু থেকেই ছিল উত্তপ্ত। সংসদ সদস্যরা একের পর এক দাঁড়িয়ে তুলে ধরলেন সরকারি কর্মচারীদের জীবনের নানা বেদনার গল্প। তারা শুধু পরিসংখ্যান দিলেন না, বললেন মানুষের কথা, পরিবারের কথা, জীবনের কথা। একজন সংসদ সদস্য বললেন তার নির্বাচনী এলাকায় একজন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক তাকে বলেছেন প্রতি মাসে 20 তারিখের পর থেকে পরিবারে এক বেলা করে খাওয়া হয়। শুনতে অবিশ্বাস্য মনে হলেও এটাই বাস্তব। আরেকজন সংসদ সদস্য বললেন তার এলাকার একজন পুলিশ কনস্টেবলের মেয়ে মেডিকেলে চান্স পেয়েছে, কিন্তু ভর্তির খরচ জোগাড় করতে পারছিলেন না বাবা, ধার করতে হয়েছিল প্রতিবেশীর কাছে। এই গল্পগুলো সংসদ কক্ষের পরিবেশ ভারী করে তুলল। অর্থ উপদেষ্টা গভীর মনোযোগ দিয়ে শুনলেন সব কথা। তারপর তিনি উঠে দাঁড়ালেন, তার কণ্ঠে ছিল দৃঢ়তা। তিনি বললেন সরকার এই বাস্তবতা সম্পর্কে সম্পূর্ণ সচেতন। নতুন বেতন কাঠামোর কাজ প্রায় শেষ পর্যায়ে। শুধু মূল বেতন নয়, ভাতা, পেনশন, অবসরোত্তর সুবিধা সবকিছু নিয়েই ব্যাপক কাজ হয়েছে। আর সেই কাজের ফলাফল হিসেবে 15 এপ্রিলের মধ্যেই আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি হবে। সংসদ কক্ষে যেন নতুন বাতাস বয়ে গেল। সংসদ সদস্যরা স্বাগত জানালেন এই ঘোষণাকে, আর বাইরে সারা দেশে শুরু হলো উৎসবের আবহ। নতুন পে স্কেলের বিস্তারিত রূপরেখা যা জানা গেছে সংশ্লিষ্ট সূত্রগুলো থেকে। যেসব তথ্য উঠে আসছে তা জোড়া লাগালে একটা পূর্ণাঙ্গ ছবি তৈরি হয়। এবারের পে স্কেল কেলে হতেছে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সামগ্রিক ও কাঠামোগত বেতন সংস্কার। এটি কোনো আংশিক পরিবর্তন নয়, বরং পুরো ব্যবস্থাটাকে নতুন করে সাজানোর একটি উদ্যোগ। মূল বেতনে সবচেয়ে বড় পরিবর্তন। সর্বনিম্ন গ্রেড থেকে শুরু করে উচ্চতর গ্রেড পর্যন্ত প্রতিটি স্তরে মূল বেতন বাড়ানো হবে, তবে নীতিগতভাবে নিম্ন গ্রেডকে অগ্রাধিকার দেওয়া হয়েছে, কারণ এই গ্রেডের কর্মচারীরাই সবচেয়ে বেশি আর্থিক চাপে আছেন এবং তাদের জীবনে পরিবর্তন আনার প্রয়োজন সবচেয়ে বেশি। সর্বনিম্ন বেতন যে হারে বাড়তে পারে তা হবে এই যাবৎকালের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য। বাড়ি ভাড়া ভাতায় বিপ্লব। ঢাকা শহরে একটি ছোট ফ্ল্যাটের ভাড়া এখন 15 থেকে 35 হাজার টাকা পর্যন্ত, চট্টগ্রামে 10 থেকে 25 হাজার। অথচ বর্তমান বাড়ি ভাড়া ভাতা এই ভাড়ার একটি ক্ষুদ্র অংশ মেটাতে পারে না। নতুন পে স্কেলে এই বাস্তবতাকে সরাসরি স্বীকার করে বাড়ি ভাড়া ভাতা ঢেলে সাজানো হবে। ঢাকা ও চট্টগ্রামের মতো মহানগরে এক হার, বিভাগীয় শহরে আরেক হার, জেলা শহরে আলাদা হার এবং উপজেলা পর্যায়ে ভিন্ন হার নির্ধারণের প্রস্তাব রয়েছে। চিকিৎসা ভাতায় নতুন বাস্তবতা।
বর্তমান চিকিৎসা ভাতায় একটি সাধারণ রক্ত পরীক্ষার বিল মেটানো যায় না। নতুন পে স্কেলে চিকিৎসা ভাতাকে বর্তমান চিকিৎসা ব্যয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার বিশেষ প্রচেষ্টা নেওয়া হয়েছে। একজন কর্মচারী ও তার পরিবারের সদস্যরা যাতে অন্তত মৌলিক স্বাস্থ্যসেবার খরচটুকু মেটাতে পারেন সেই লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। যাতায়াত ভাতায় পরিবর্তন। জ্বালানির দাম বাড়ার ফলে সব ধরনের যানবাহনের ভাড়া বেড়েছে কয়েক গুণ। নতুন পে স্কেলে বর্তমান পরিবহন খরচের বাস্তবতা বিবেচনায় নিয়ে যাতায়াত ভাতা পুনর্নির্ধারণ করা হবে বলে সূত্রগুলো নিশ্চিত করছে। ঝুঁকি ভাতায় মর্যাদার স্বীকৃতি। পুলিশ, ফায়ার সার্ভিস, অ্যানসার, কোস্টগার্ড, স্বাস্থ্যকর্মী সহ যারা প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে দেশের মানুষের সেবা করেন তাদের ঝুঁকি ভাতায় এবার বড় পরিবর্তন আসতে পারে। এই পরিবর্তন হবে তাদের অসীম সাহস ও ত্যাগের একটি আর্থিক স্বীকৃতি। উৎসব ভাতায় আনন্দের নিশ্চয়তা। একজন সরকারি কর্মচারী যখন ঈদের দিনে পরিবার নিয়ে বাজারে যান তখন তার হাতে যথেষ্ট টাকা থাকা উচিত। এই সহজ কথাটাকেই মাথায় রেখে উৎসব ভাতায় উল্লেখযোগ্য পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে। গ্রেড কাঠামো ও ইনক্রিমেন্টের নতুন রূপ। বিদ্যমান 20টি গ্রেড বজায় থাকবে, তবে প্রতিটি গ্রেডে বার্ষিক ইনক্রিমেন্টের পরিমাণ বাড়ানো হবে। দীর্ঘ চাকরি জীবনে একজন কর্মচারী যাতে অর্থপূর্ণ বেতন বৃদ্ধির সুফল পান সেই লক্ষ্যে ইনক্রিমেন্ট ব্যবস্থায় পরিবর্তন আনা হচ্ছে। দক্ষতা ভিত্তিক বিশেষ সুবিধা। এবারের পে স্কেলের সবচেয়ে আকর্ষণীয় নতুন দিক হল দক্ষতা ভিত্তিক প্রণোদনা ব্যবস্থা। যে কর্মচারী তার কাজে বিশেষ দক্ষতা ও নিষ্ঠার পরিচয় দেবেন তিনি বাড়তি আর্থিক পুরস্কার পাবেন। এই ব্যবস্থা সরকারি চাকরিতে মেধাবীদের আকৃষ্ট করবে এবং কাজের পরিবেশকে আরও প্রতিযোগিতামূলক ও গতিশীল করে তুলবে। পেনশনে যুগান্তকারী পরিবর্তন। যারা সারা জীবন রাষ্ট্রের সেবা করেছেন অবসরের পর তাদের জীবন যেন কষ্টে না কাটে সেই দায়িত্বও রাষ্ট্রের। এই দায়িত্ববোধ থেকেই পেনশন সুবিধায় 100% পর্যন্ত বৃদ্ধির আলোচনা চলছে। যদিও এটি এখনো আনুষ্ঠানিক নয়, সরকারের মনোভাব কিন্তু স্পষ্টতই ইতিবাচক। অনেক পেনশনভোগী এখন সন্তানের উপর নির্ভরশীল হয়ে পড়েছেন। পেনশন বাড়লে তারা আবার স্বাধীনভাবে সম্মানের সঙ্গে জীবন কাটাতে পারবেন। অবসরোত্তর কল্যাণ তহবিলে নতুন শক্তি। চাকরির মেয়াদ শেষ হলেই যেন রাষ্ট্রের দায়িত্ব শেষ না হয়ে যায়, এই চিন্তা থেকে অবসরোত্তর কল্যাণ তহবিলকে আরও শক্তিশালী করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এটি প্রতিটি কর্মচারীকে মানসিক শান্তি দেবে যে অবসরের পরেও তিনি একা নন, রাষ্ট্র তার পাশে আছে। কখন পাবেন নতুন বেতন? সবার মনে এখন এই প্রশ্নটাই ঘুরছে। বিশেষজ্ঞরা বলছেন 15 এপ্রিলের মধ্যে গেজেট প্রকাশিত হলে সম্ভাব্য দুটি পরিস্থিতি তৈরি হতে পারে। যদি প্রশাসনিক প্রক্রিয়া দ্রুততার সঙ্গে সম্পন্ন করা সম্ভব হয় তাহলে এপ্রিল মাসের বেতন থেকেই নতুন কাঠামো কার্যকর হতে পারে। কিছুটা সময় বেশি লাগলে মে মাসের বেতন থেকে নতুন সুবিধা পাওয়া শুরু হবে। এরিয়ার পাওয়া যাবে কিনা এবং কোন তারিখ থেকে কার্যকর ধরা হবে সেটার জন্য অপেক্ষা করতে হবে আনুষ্ঠানিক প্রজ্ঞাপনের। প্রায় 18 লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী ও পেনশনভোগী সরাসরি এই সুবিধা পাবেন। তাদের পরিবারের সদস্যদের সঙ্গে যোগ করলে কোটি কোটি মানুষের জীবনে এই একটি সিদ্ধান্তের সরাসরি প্রভাব পড়বে। বাংলাদেশের ইতিহাসে এত বড় সংখ্যক মানুষকে একটি সরকারি সিদ্ধান্ত এভাবে একসঙ্গে প্রভাবিত করে কমই।